মাথায় যে মিনিমাম কমন সেন্সটুকু যে তোমার নেই, এটা অ্যাটলিস্ট জানা ছিল না আমার। আরে আশ্চর্য তো, আমি আবার কি করলাম? কি করলাম মানে? এর আগের বার মিসক্যারেজ হয়েও হুঁশ হলো না তোমার? এখন এই প্রেগনেন্সির শরীরে আবার নাচ গান শুরু করেছো? উজানের কথায় থ হয়ে দাঁড়িয়ে রইল হিয়া। কি বলে এই লোকটা? তার মানে কি উজান জেনে গেছে সে প্রেগনেন্ট? ইয়ে মানে আমি, তুমি তুমি কি করে জানলে আমি প্রেগনেন্ট? কি করে জানলাম? সব গেস্টদের বিদায় হতে দাও, সব খবর করছি তোমার। হিয়াকে শাসিয়ে উপরে এসে খাবার দাবারের আয়োজন দেখতে শুরু করলো উজান। আর শাসানোর সাথে সাথে এও বলে গেল একদম যেন আর সিঁড়ি ভেঙে নামানামি ওঠা বসা করা না দেখি তার। ভয়ে আর উপরে তো গেলই না হিয়া, বরং রোমে এসে হন্তদন্ত হয়ে রিপোর্ট খুঁজতে গিয়ে দেখলো সেগুলো বিছানার উপর তার ছড়িয়ে ছিটিয়ে রাখা মেকআপের উপর পড়ে আছে। বসতে আর বাকি কিছুই রইল না হিয়ার। কি জ্বালা, খামোখা ভয় পাইয়ে দিল। বেশি নাড়াচাড়া করলেই যে শুধু মিসক্যারেজ হয় না, সাথে মানসিক ভয় থাকলেও যে মিসক্যারেজ হয় তা কি উজান জানে না? শুধু শুধু টেনশন ধরিয়ে দিল মেয়েটার। ভয়ে শাড়ি খুলে এসে একটা পাতলা সুতি কামিজ গায়ে জড়িয়ে পুরো রুম সুন্দর মতো পরিষ্কার করে নিল হিয়া। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেকআপ কিট, অগোছালো ড্রেসিং আয়নার সামনে কাভারের জামা কাপড় সব গুছিয়ে একদম পরিপাটি করে রাখলো পুরো রুম। নয়তো এটার জন্য বকুনির দিক আবার ধুর। রাত তখন 11টার কিছু পর। অধিকাংশ গেস্টই বিদায় নিয়েছে। উজানের এক বন্ধু সাথে শিশিরের এক কলিগ দেরিতে আসায় চলছে এখনও তাদের খাওয়া দাওয়া। এদিকে বর্ষাকে খাইয়ে হিয়ার কাছে বর্ষাকে রেখে গেল বাসবী। বর্ষার নাকি খুব ঘুম পাচ্ছে এখন, ঘুম পাড়ায় দাও এই মেয়েকে। বর্ষাকে সুন্দর মতো হাত মুখ ধুয়ে একটা সুতি জামা পরিয়ে দিল হিয়া। উপরে খাবারের আয়োজন চললেও নিচে চলছে একদম নীরবতা। বর্ষাকে নিয়ে বিছানায় বসে তাকে কোলে নিয়ে লাইট বন্ধ করে দিল হিয়া। দরজা খোলা রাখা বিধায় ডাইনিং থেকে আলো এসে পড়ছে রোমে। আমাকে হালুম করে এনে দিবি পপ্পু? হিয়া বর্ষাকে কোলে নিয়ে দোল দোল করতে করতে বর্ষার পিঠে আস্তে ধীরে থাপড়াতে থাপড়াতে বলল, কালকে এনে দিব সোনা। আজকে ফুপু যায়নি না বাইরে, আর কালকে দোকান সব বন্ধ ছিল। ফুপু গিয়ে কালকে পরিটার জন্য দুটো হালুম কিনে আনবে, কেমন? আচ্ছা, একটা হলুদ আর একটা লাল। এখন চোখ বন্ধ, চোখ খুলে কিন্তু সত্যি সত্যি হালুম মামা এসে যাবে। তারপর যখন দেখবে বর্ষা রানী এখনো ঘুমায়নি, অমনি তখন গপ করে খেয়ে ফেলবে। সাথে সাথে চোখ বন্ধ করলো বর্ষা। বর্ষাকে নিজের আরো ভেতরে আষ্টে পিষ্টে জড়িয়ে হিয়া ছড়া কাটতে থাকলো। 3টে ছড়া শেষ হতেই আবারও চোখ খুলল বর্ষা। আকুতির সুর টেনে বলল, মা যাবো। কি যাবি? না মা, যাওয়া যাবে না। মা কাজ করে না উপরে, তুই ঘুমা। না, আমি মা যাবো। এবার কিন্তু মার দিব বর্ষা। তুই না আমার সোনা মোনা হোস। আমার কাছে আজকে ঘুমো, আমি মামা আর তুই আমরা একসাথে ঘুমাবো এখন, কেমন? না, আমি মাম খাবো। মা যাবো। মা মাম দিবে। কি মাম খাবো মাম খাবো? বড় হয়েছিস না এখন তুই? এত বড় বাচ্চা কেউ মাম খায়? তোর মার মাম বের হয় না এখন, ধুর। না, আমি মা যাবো। হিয়ার বুকে একটা ঠাস ঠাস মার বসিয়ে বর্ষা আবারও বলল মনে সে গল্প শুনবে না, সে এখন মা যাবে। রেগে গিয়ে বর্ষাকে নিজেই মাম খাইয়ে দিল হিয়া। একটা পর্যায়ে ফুপুর নরম কোলে ঘুমিয়ে পড়ল বর্ষা। সাথে বর্ষার পাশে চোখ বন্ধ করলো হিয়া নিজেও। এদিকে সবাইকে বিদায় দিয়ে সব ঠিকঠাক মতো গুছিয়ে নামিয়ে নিচে আনতেই রাত তখন 1টা। বাসবী এসে নিজের রুমে শুয়ে পড়তেই রোদ বর্ষাকে দেখতেই রুমে আসতেই দেখলো মেয়ে তার ফুপুর গায়ে পা তুলে দিব্যি ঘুমোচ্ছে। আর বিরক্ত না করে নিজে গিয়ে ফ্রেশ হয়ে সব গুছিয়ে রাখলো। বাকি যা কাজ আছে কালকে করা যাবে না হয়। শিশির আর উজানও নিচে নেমে আসলো। সব দেখে নিয়ে যে যার রুমে শুতে আসতেই শিশির দেখলো তার বর্ষা মামুনি নেই, আজ ঘুমোচ্ছে তার বোনের কোলে। যাক, এই সুযোগ আজকে না হয় রোদরানীকে ইচ্ছে মতো আদর করা হবে তার। উল্টো দিকে হিয়ার পাশে বর্ষাকে দেখে চোখ পাকালো উজান। নিজ মনে বলল, বকুনি দেবো দেখে বর্ষাকে নিয়ে রাখছে। এত ট্রিক্স পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করলেও তো কিছু একটা কাজ হতো। হিয়াকে আর ডেকে তুলল না উজান। ফ্রেশ হয়ে এসে সোজা শুয়ে পড়ল হিয়ার পাশ ঘেঁষে। তার হাত বাড়িয়ে হিয়ার চুলে বিলে কাটতে লেগে আসা ঘুমটা ভেঙে আসলো হিয়ার। চোখ কষলে উঠে বসতেই নিজের গা ঘেঁষে উজানকে দেখে ভয়ে হন্তদন্ত হয়ে বলে উঠল, আমি কিন্তু কিছু করিনি, হ্যাঁ। তোমার যখন তখন আদর পায়, তুমি তো তখন কোনো ব্যবস্থা না নিয়ে আদর করো।
এটা কিন্তু তোমার ভুল। আমি কিচ্ছু করিনি, যা হয়েছে তোমার ভুলের জন্য হয়েছে। আমাকে কিন্তু বকা দিতে পারবো না এখন। হ্যাঁ, হিয়াকে ভয় পেতে দেখে মুস্কি হাসল উজান। হিয়ার কপালে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বলল, আর আমি যে ওষুধ এনে দিয়েছিলাম সেটাকে কে ইচ্ছাকৃতভাবে না খেয়ে ড্রয়ারে ফেলে রেখেছে শুনি? মানে আমি তো খাই না। তুমি এনে দিলেই তো খাই। এখন ড্রয়ারে কি আছে না আছে আমি কি করে জানবো? হুম, সেই হিয়া কেন জানবে? জানবে তো এই উজান। তা এত বড় একটা কথা তুমি একবারও আমাকে জানালে না, একা একা টেস্ট করতে দিয়ে আসলে। বাড়ির কাউকে তো মানুষ অ্যাটলিস্ট বলে। উজানকে স্বাভাবিক দেখে মুখে এক বিরাট প্রফুল্লের হাসি টেনে হিয়া বলল, আরে আমি তো নিজেও বুঝিনি কি থেকে কি হচ্ছে। তুমি আগে শোনো না কি হয়েছে। আমার না কয়েকদিন ধরে একটু সিমটম গুলো দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম তুমি তো আসবে বর্ষার জন্মদিনে, তখন বলবো না হয় সামনাসামনি। ফোনে বললে যদি রাগ করো। আর বাড়িতে বলার আগে লতাকে বলি। আপুকেও বলতে কিরকম লজ্জা লজ্জা লাগছিল। পরে লতা তো কালকে শোনা মাত্র ওর মামার ল্যাবে কি নিয়ে গেল আমাকে। আমি তো ওকে বললাম তুই পাগল হয়ে গিয়েছিস, ওর সব কিছু হয়নি আমার। কিন্তু না, ওই শুনলো না। আজকে আমাকে জোর করে নিয়ে গিয়ে টেস্ট করালো। আমি তো তোমার ভয়ে ছিলাম তুমি কি রাগ করবে না বকবে, তাই বলিনি কালকে। পরে যখন বিকালে লতার রিপোর্ট দিয়ে গেল, তখন যে আমি কি খুশি হয়েছি বিশ্বাস করো তুমি উজান। আমি তো খুশির চোটে উপরেও গিয়েছিলাম তোমাকে সবটা তখনই তখনই বলবো বলে, কিন্তু ক্যাটারিং এর লোকগুলোর সাথে যে রাগারাগি করছিল তুমি, ভয়ে আর কিছু না বলেই নিচে নেমে আসছি আমি। হয়েছে, বুঝেছি আমি। এখন যে ঢাকা গিয়েও শান্তি পাবো না আমি। ডাবল চিন্তা ধরিয়ে দিলে আমার। আগে তোমার চিন্তা হতো, এখন সাথে আমাদের বাচ্চাটার চিন্তা। কি করব আমি ওখানে একা একা? আর এখানে তো মা আছে, আপু আছে, আমি আছি, তাহলে কি চিন্তা তোমার এত শুনি? থেকেও বা কি, যার বাচ্চা তারই যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকে। তুমি বেশি ভাবছো উজান। দেখো, বাবু আসতে মিলতেও তোমার এমডি কমপ্লিট হয়ে যাবে। আর আমার ফাইনালও। আমি চাই প্রেগন্যান্সির সময়টা তুমি আমার পাশে না থাকলেও বাবু হবার পর তুমি সবসময় আমার কাছে আমার পাশে থাকো। উজান হিয়ার গালে হাত রেখে হিয়ার ঠোঁট জোড়া বোলাতে বোলাতে বলল, বুঝলাম, কিন্তু তোমাকেও তো এখন আগের মতো লাফালাফি দৌড়াদৌড়ি করলে চলবে না। বর্ষা কিন্তু হুটহাট তোমাকে মারে। ওর থেকে সাবধান থাকবা। একদম ওর সাথে ঝগড়াঝাঁটি মারামারি কিচ্ছু করতে যাবা না। হিয়া উজানের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, হুম হুম, মনে থাকবে। তুমি দেখবে আমার বাবু আসছে শুনলেই বর্ষা কিরকম খুশি হয়ে যাবে। ওর আরেকটা খেলার সঙ্গী আসবে যে। হুম, সবাই খুব খুশি হবে। তুমি খুশি তো উজান? তুমি তো চেয়েছিলে না আরো সময় নিয়ে, তারপর আমি মন খারাপ করব দেখে কিছু বলছো না তো? ধুর পাগলি, হ্যাঁ আমি চেয়েছিলাম তুমি ফাইনাল শেষ করার পরেই আমরা বাবু নেব, যাতে তোমার সুবিধা হয়, কষ্ট কম হয়। কিন্তু হয়েছে যখন, তখন সেটাতে কি করে আমি অখুশি হয়ে থাকতে পারি বলো? থ্যাংক ইউ। এখন দেখি আর কোনো কথা না, চুপচাপ ঘুম দিতে হবে। এখন থেকে প্রপার টাইমে ঘুম, প্রপার টাইমে খাওয়া, প্রপার টাইমে সব কিছু করতে হবে, ঠিক আছে? মাথা নাড়িয়ে সম্মতি দিল হিয়া। মুচকি হেসে উজানের বুকের উষ্ণে ঘুমিয়ে পড়তেই এদিকে ঘুম ভেঙে উঠে বসলো বর্ষা। আধো আধো চোখে মাকে খুঁজতেই শুরু করলো তার খুঁতখুঁতনি কান্না। এই মেয়ের হয়েছে এক জ্বালা, সারাদিন মা না হলেও তার চলবে। ফুপু মামা মামুনির সাথে খেলে সময় পার করতে পারবে, কিন্তু রাত 11টা 12টা বাজার সাথে সাথে মার কথা তীব্র থেকে তীব্রভাবে মনে আসে তার। তখন যে দুনিয়া উল্টে গেলেও তাকে তার মার কাছে যেতে হবে, মানে যেতেই হবে, থাকতেই হবে তার মার সাথে। কান্নারত বর্ষাকে কোলে তুলে নিল উজান। হিয়া উঠে বর্ষার গাল চেপে একটা ইচ্ছে মতো বাবুনি দিতে ঠাস করে একটা মার বসিয়ে দিল বর্ষা। বর্ষা শাকচুন্নি আমাকে মারলি আবার? আর যদি ঘুম পাড়িয়ে দিছি তোকে। ঠিকই আছে, বর্ষার সাথে মারামারি করো সারাদিন, এরপর নিজের বাচ্চা আসলে দেখবো তখন কি করো। চিন্তায় পড়ে গেল হিয়া। সত্যি তো, তার বাবু আসলেও কি তার সাথে সারাদিন এরকম মারামারি করবে সে? সেও কি বর্ষার মতো চঞ্চল হবে নাকি উজানের মতো শান্ত স্থির? ব্যাপারটা তো ভীষণ চিন্তার। বর্ষাকে রোদের কাছে দিয়ে আসলেই মার কোলে নরম আহ্লা দিয়ে এক কান্না করতে শুরু করলো বর্ষা। তার রাগ কেন তার মা আজকে তাকে মাম খাইয়ে ঘুম পাড়ায় দেয়নি।
উজান বর্ষার মাথায় হাত বুলিয়ে নিজের রুমে আসলো। এদিকে বর্ষাকে কোলে আগলে বিছানায় শুয়ে মাম খাইয়ে দিতে থাকলো রোদেলা। আমার আম্মুটা আজকে কার কাছে ঘুমাইছে? ফুপুর কাছে? ফুপু কি গল্প শুনিয়েছে? টোনাটুনির গল্প বলতে। মা মাম দাও। কেন মাম দেবো আমি? দেবো না তো। তুই বাবাকে আগে কেক খাইয়ে দিলি কেন? কোথায় আমাকে তো দিলি না। বললিও তো না মা কেক খাও একটু। বলছি তো, তুমি তো নাক গলে কেক নিয়ে চলে আসলে। আমি রাগ করছি না। আচ্ছা মা ঘুমাও, এখন অনেক বাজে। বাবা কোথায় মা? বাবা গোসলে গেছে মা, তুমি ঘুমাও। মাম খেতে খেতে ঘুমিয়ে চোখটা লেগে আসলো বর্ষার। এদিকে গোসল সেরে রোদেলাকে ডাক পাড়তেই রেগে উঠল রোদেলা। কি চাই আবার তার? একটু শেষ হলো মেয়েটা। রোদেলা, রোদেলা, কি হচ্ছে কি? সারের মতো চেঁচাচ্ছ কেন? কি চাই? একটা হাফ প্যান্ট দাও। গোসল করতে ঢুকলে একেবারে সব নিয়ে ঢুকতে পারো না? আমি শুয়েছি, পারবো না উঠতে আর। চাওয়াল পরে বের হয়ে আসো, কেউ দেখবে না তোমায়। উপায়ন্তর না পেয়ে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসতে হলো শিশিরকে। আর এসেই বউয়ের কোলে বাচ্চাকে দেখে মুখটা ছোট্ট হয়ে আসলো তার। কোথায় ভাবলো বর্ষা নেই, একটু তার রোদ্রানীকে রাতভর আদর করা যাবে এ ফাঁকে। কিন্তু কি আর করার, সবই কপাল। তোয়ালেট রেখে একটা হাফ প্যান্ট পরে রোদের মাথায় কাছে এসে বসলো শিশির। বাবাকে দেখে মাম খাওয়া ছেড়ে দিয়ে মুচকি হেসে বাবার দিকে তাকিয়ে উঠল বর্ষা। শিশির কোমর জড়িয়ে কাতুকুতু দিতে লাফিয়ে উঠে মাম খেতেই খিলখিল করে হেসে ফেলল বর্ষা। বর্ষার মুখের এই আবলিল হাসি যেন রোদেলা আর শিশিরের সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে নিয়ে গেল কোনো এক দূর দেশে। বর্ষাকে খাইয়ে বিছানায় শুয়ে দিল রোদেলা। চারপাশে বালিশ দিয়ে ভর দিয়ে মশারি লাগিয়ে নিল। দরজা জানালা লাগিয়ে শিশির এসে রোদের পাশে শুতেই শিশিরকে রাগ করে বর্ষাকে জড়িয়ে ধরে এপাশ ফেল রোদ। মৃদু হেসে রোদেলাকে জড়িয়ে ধরল শিশির। রোদের ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, মেয়ের মা কি আজকে খুব ক্লান্ত? খুব ক্লান্ত বর্ষার মা আজকে। একটু খাও তো, কি করে বলছিল? না, একটুও না। তপ্ত শ্বাস ছুড়ে রোদকে জড়িয়ে ধরে ঘুমের দেশে হারিয়ে গেল বাবা মেয়ে দুজনেই। এদিকে বাবা মেয়ের এই শরীর জড়িয়ে ঘুম দেওয়াতে নিজের ঘুম আর হয়েও ঠিকমতো হলো না রোদের। কি আর করার, ঘুমো এখন এভাবে। কিছু মাস পর, আজ হিয়ার কনসিভ করার প্রায় 7 মাস হয়ে আসছে। এই 7 মাসে হিয়ার খুব একটা শরীর খারাপ না করলেও চোখ থেকে যেন পুরোপুরি ঘুম উধাও হয়ে গেছে। 1 সপ্তাহ বাদে উজান নিজের কোর্সটুকু শেষ করে রংপুরে ফিরেছে। সেই আনন্দে ঘুম তো যেন আরও ছুটি কাটাচ্ছে। এরপর থেকে উজান রংপুরেই হিয়ার পাশে থাকবে বলে ঠিক করে নিয়েছে। যদি হিয়া তার বাকি কোর্স করতে ঢাকা যায় সে আরেক বিষয়। এখন তো আর যাচ্ছে না। এই 7 মাসে হিয়া সহ নিজের বাচ্চার থেকে দূরে থাকাটা যেমন উজানের কাছে খুব সহজ ছিল না, তেমনি স্বামী ছাড়া একা একা হিয়ারও মনটা মানতে চায়নি। কিন্তু যাক, এখন উজান আসছে, এটাই শান্তি। 1 সপ্তাহ বাদে উজান ফিরে আসার পরই হিয়ার 7 মাসের অনুষ্ঠান আয়োজন করা হয়। জমকালো না হলেও একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করা হয়, সেটাও বেশ ভালো করেই সমাপ্ত ঘটে। আজ হিয়া আর শুতে বাসবের রুমে যায়নি। আজ থেকে যে উজান ফিরছে সে যে আবার এখন থেকে তার কাছেই থাকবে। বর্ষাও এই কয়েকটা মাসে অনেকটা বড় হয়েছে। হিয়ার বাবু আসছে দেখে এখন আর সে হিয়াকে কথায় কথায় মারে না। উপরন্তু হিয়ার সব কথা শোনে সে। একটু চঞ্চলতা কমলেও আজও রাত হলে আর কাউকে না, মাকেই একমাত্র কাছে চাই তার। মার মাম না খেলে নাকি ঘুমই আসতে চায় না তার। মাঝে মাঝে বর্ষার এই বাচ্চামিতে বিরক্ত হয়ে যায় রোদেলা। কিন্তু কি আর করার, এত কিছু করেও এই মেয়ের বদ অভ্যাসটা আর ছাড়ানো যাচ্ছে না। বিছানার উপর বালিশে হেলান দিয়ে শুয়ে আছে হিয়া। হিয়ার পাশে বসে বসে হিয়ার পেটে অনবরত হাত বুলিয়ে যাচ্ছে বর্ষা। পরনে তার হিয়ার অ্যাপ্রনের সাথে গলায় ঝুলছে উজানের স্ট্যাথোস্কোপ। বর্ষা হিয়ার পেটের উপর নিজের ছোট্ট মস্তিষ্কের ডাক্তারি ফলাতে ফলাতে বলল, হিয়া চোন চোন না। দেখ তোর বাবুটা এখনো ঘুমোচ্ছে না। বাবুটার মনে হয় পেট খারাপ হয়েছে আমার মতো। চুপ পাগলি, আমার বাবুর তোর মতো কথায় কথায় পেট খারাপ হয় না। তুই চুপ থাক। তুই কিছু বুঝিস? আমি ডাক্তার, আমি বুঝি সব। বেশি পক পক করিস তুই হেবলি। যা ঘুমা গিয়ে মার সাথে ভাগ। আপু কি বলছে জানিস? আজকে তোর মামের মধ্যে করলা মিশিয়ে দেবে, তখন কেমন করে মাম খাবি তুই? ছি, এত বড় মেয়ে মাম খায়? ছি 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 ছি।
রেগে গিয়ে হিয়ার মুখে ঠাস করে আবারও একটা মার বসিয়ে দিল বর্ষা। তুই চিচি, আর একবার বললে না তোর মুখ ভেঙে দিব ইয়ার বাচ্চা। বর্ষার কথাটা শেষ হতে নেই অমনি রুমে ঢুকে মেয়েকে একরকম হুমকি দিতে শুনে রেগে উঠল রোদেলা। শিশিরকে ডেকে দিয়ে বলল, দেখো কি বলছে কি তোমার মেয়ে, কিরকম ফুপুকে শাসাচ্ছে দেখো। রোদের অভিযোগ শুনে শিশির তার ছোট্ট ডক্টরনিকে কোলে নিয়ে রুমে আসলো। শিশির বর্ষাকে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়াতেই গ্রিল ধরে দাঁড়িয়ে গেল বর্ষা। শিশির বর্ষাকে আগলে নিতেই বর্ষা বলল, জানো বাবা, হিয়ার বাচ্চাটার না পেটে ব্যথা হয়েছে, ওই জন্য ঘুমাচ্ছে না, শুধু হিয়ার পেটে নড়ছে। মাটা কি ডাক্তার হয়ে গেল নাকি আজকে? তো আমি মামুদানের মতো ডাক্তার হব তো। রোদেলা এসে বর্ষার পাশে হেলান দিয়ে বলল, একটা কবিতা শিখিয়েছি তাই বলতে পারিস না, আর তুই হবি ডক্টর? হ্যাঁ, আর হিয়া কি? হ্যাঁ হ্যাঁ, হিয়া কি বলছি না ফুপু বলে ডাকতে? না, ওটা হিয়া হিয়া হিয়া। পিটুনি দেবো কিন্তু বর্ষা, খুব বকবো। শিশির বর্ষার সাথে রোদেলাকে জড়িয়ে নিয়ে বলল, এত বকাবকি কিসের শুনি? সারাদিনে কাজ করে বাড়ি ফিরে একটু আদর করে কথা বলবে তা না, উল্টো বাপ মেয়েকে উঠতে বসতে ঝাড়ে দেওয়া শুরু। এখন আর আদর করে কথা বলার বয়স নেই বর্ষার আব্বু। কিছুদিন পর মেয়েকে স্কুলে দিবা, সেই লেহাজ করো। না, সে তো দেব না। আমি ভাবছি মেয়ে তো বড় হয়ে যাচ্ছে না, এর মধ্যে যদি আরেকটা। তাই না? আগে এই পাকনিটাকেই ঠিকঠাক মতো মানুষ করো, তারপর ভাবা যাবে বাকি সব। আচ্ছা বেশ, তা বলছে কি যে উজান তো আজ আসলো, এখনো হিয়া ওর সাথেই থাকবে না, বরং ও এখন একা থাকবে। তুমি বরং বর্ষাকে না হয়। থাক, আর বলতে হবে না, ওসব আশা বাদ দাও। নিজের মেয়েকে তো চেনোই, রাতে আমার গায়ের গন্ধ না শুকলে তার আবার ঘুম হয় না, একদম বাবার মতো। তাই গিয়ে চুপচাপ মশারি দিয়ে দুজন ঘুমাও। বলেই বেরিয়ে আসতেই রোদেলাকে জড়িয়ে থামিয়ে দিল শিশির। হেসে দিয়ে নিজেকে ছাড়াতে গিয়ে রোদ বলল, আরে কি করছো শিশির, প্লিজ না। তাহলে আজকে আদর দিবে বলো? না দেবো না। কি বললা? দেবো দেবো, মেয়েটাকে তো আগে ঘুমোতে দাও। হুম, মনে থাকে যেন। হাসতে হাসতে বারান্দা ছেড়ে পালিয়ে আসলো রোদেলা। না মেয়ে যেমন এক, বাপও তেমন আরেক। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে হিয়া। উজান গোছলে ছিল, বেরিয়ে এসে হিয়াকে চোখ বন্ধ করে থাকতে দেখে রুমের দরজা লাগিয়ে হিয়ার পাশে গিয়ে বসে পড়ল। তোয়ালে দিয়ে মাথা মুছে অমনি সময় চোখ খুলে একটু সোজা হয়ে উঠে বসলো হিয়া। অনিমেষ পদকে তাকিয়ে রইল বহুক্ষণ উজানের দিকে। উজান চুলের পানিগুলো হিয়ার মুখে ছিটিয়ে দিয়ে বলল, কি হয়েছে? হিয়ানের মা কেন জানি হিয়ানের বাবার দিকে এভাবে অপলক তাকিয়ে আছে আজ। উজানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উজানকে অকপটে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো হিয়া। হিয়ার কান্নায় স্তব্ধ হয়ে পড়ল উজান। হিয়ার এই অসময়ের কান্নার কোনো মানে খুঁজে পেল না উজান। একটু আগে অবধি তো সব ঠিকই ছিল, অনুষ্ঠান হলো, মজা হলো, এত আদর পেল মেয়েটা, আর এখন কিনা এভাবে সে। হিয়া কি হয়েছে? হিয়া চুপ কেন? কি কষ্ট হচ্ছে তোমার বলো আমাকে? আরে কান্না করার তো একটা কারণ থাকা চাই না? আমি আজ 2 মাস পর ফিরলাম, তুমি এরকম করে কান্না করে যাবে? এই মেয়ে, আমার কষ্ট হচ্ছে হিয়া, দেখো আমার দিকে। অনেকক্ষণ কান্না করার পর মুখ তুলে চোখ মুছে মুখে এক ফালি হাসি টেনে হিয়া কান্নারত কণ্ঠে বলল, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। তাহলে কান্না করলে কেন হঠাৎ? তোমাকে এই 2 মাসে না অনেক মিস করছি। মন চাইতো যদি তুমি পাশে থাকতে। খুব কান্না আসতো, মনে হতো এক্ষুনি পাখি হয়ে উড়ে যাই তোমার কাছে। একা একা খুব খারাপ লাগতো জানো। বলতে বলতে চোখ দিয়ে আবারও পানি ঝরালো হিয়া। উজান হিয়ার কান্নারত পুরো মুখে চুমু এঁকে বলল, এই তো আমি এসে গিয়েছি, এখন আর কোথাও যাব না আমি, প্রমিস। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে উজানের বুকে নিজেকে লুকালো। উজান হিয়ার কষ্টটা উপলব্ধি করতে পেরেই অশান্ত হিয়াকে শান্ত করতে এটা ওটা নানা গল্প জুড়ে দিল। হিয়ান আসলে কি করবে, হিয়ান বড় হলে তারা কি করবে, হিয়ান কথা না শুনলে কে আগে বকবে, সব 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 গল্পে হিয়াকে মুড়ে দিল। সাথে সুটকেস থেকে হিয়ার জন্য একটা সুন্দর হ্যালো কিটির সেট বের করে দিতেই লাফিয়ে উঠল হিয়া। আরে তার প্রিয় হ্যালো কিটি যে। এটা এটা কার জন্য উজান? আমার জন্য? হুম, এটা আমার হিয়ানের মায়ের জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানানো, কিন্তু তার প্রিয় কিটি। হিয়া উজানের গালে একটা বিরাট চুমু এঁকে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদা বিলাই। তবে উজান, আমি এটা পড়লে সবাই না
কি না কি ভাববে আমাকে বলো তো, যে বাচ্চার মা হয়ে আমি। পড়ার কথা তো বাচ্চার। বাচ্চার মাই যদি বাচ্চা হয় তাহলে আর কি বা করার সেখানে? হেসে ফেলল হিয়া। সেট জোড়া পেয়ে হিয়া যা করলো উজান তা এখন চিন্তায় পড়ে গেল। এই মেয়ে কি তাদের বাচ্চা আসলেও এইরকম বাচ্চাই থাকবে, নাকি একটু নিজেকে চেঞ্জ করবে? দেখি হিয়া নাসুক। এদিকে আবার সে তার মায়ের মতো এরকম দুরন্ত হয়, না বাবার মতো ধীর শান্ত, তাই দেখার বিষয়। আজ 6 বছর পর এই 6 বছরে জীবনের চাকার গতি যেমন অনেক পাল্টেছে, তেমনই পাল্টেছে সাংসারিক অনেক নিয়ম নীতি। বয়সের ভারে চাপা পড়লেও মনের কচি ভাবটা এখনো বজায় রেখেছে এই পবিত্র ভালোবাসার হৃদয়ের মানুষ চারজন। ওজানার সফল একজন ডক্টর, শিশির এক সফল বিজনেস আইকন, হিয়ার ড্যান্ড্রিস হওয়ার খ্যাতিও যথেষ্ট। রোদেল অবশ্য চাকরি বাকরির দিকে মনোনিবেশ করেনি। তার তো ছোট্ট থেকেই ছিল একটা সাজানো সংসারের বড্ড ইচ্ছে, যেটা আজ কানায় কানায় পরিপূর্ণ, যেটাতে নিজের ধ্যান জ্ঞান দিতে সে সব সময় প্রস্তুত। দোতলার ইউনিট পুরোপুরি পূরণ করে শিশিররা সেখানে শিফট করেছে, আর নিচতলায় গড়েছে হিয়ার নিজস্ব চেম্বার। বর্ষা সামনের মাসে 9 বছরের কোঠায় পা রাখবে। এখনও সে সেই আগের মতোই চঞ্চল আর দুষ্ট আছে। বলা চলে যত দিন যাচ্ছে তার মাথায় যেন নিত্য নতুন দুষ্টুমির ভূত মাথার চাড়া দিচ্ছে। আর এদিকে আমাদের উজান হিয়ার কোল আলো করে আসা তাদের প্রিয় সন্তান, তাদের ছেলে হিয়ান, যেমন বলেছিলাম ঠিক সেই রকম একদম বাবার হাত পেয়েছে। ধীর শান্ত স্থির, সে যে হিয়ার ছেলে বোঝা মুশকিল। বাসবী তো নিজেও বলে হিয়ান যতটা ধীর শান্ত আর এ বয়সে যত যা গোছালো, উজানো হয়তো তার শৈশবে এরকম গোছালো শান্ত ভদ্র ছিল না। হিয়ান যেরকম বিচক্ষণ, তার ছোট ছোট কিছু কাজ দেখলেই সেটা উপলব্ধি করা যায়। মায়ের কখন কি লাগে, মা কখন কি খাবে, সব ঠিক দিকে নজর থাকে তার। হিয়া যে এখনো অগোছালো আর বেখেয়ালি, ভাগ্যিস তার হিয়ানের মতো ছেলে জন্মেছে, নয়তো এই মেয়ে যা আজও চেম্বার বা মেডিকেল থেকে উপরে আসলে নিজের অ্যাপ্রন সহ যাবতীয় জিনিস বিছানায় ছুঁড়ে দেয় এই মেয়ে, আর সেগুলো টুলের ডয়ারের ওপর গুছিয়ে রাখে হিয়ান। আজও বেরোতে যাবার আগে সব মেকআপ কিট থেকে জামা কাপড় স্তূপ করে ছড়িয়ে ছিটিয়ে রাখার অভ্যাস রয়ে গেছে হিয়ার। কিন্তু আমাদের হিয়ান, সে হয়তো কাপড় গুছোতে পারে না, কিন্তু হিয়ার সব মেকআপ কিট সব সুন্দর মতোই যেখানে রাখার জায়গা ওখানেই রেখে দেয় ছেলেটা। এত বললাম তার মায়ের কথা। বাবার চেম্বার থেকে ফিরলে তো রাতে আবার চলে বাবা ছেলেতে মিলে এক বিরাট গল্প। তবে সেটা হিয়া আর বর্ষার মতো গল্প কাহিনী না। তাদের গল্পের বিষয়বস্তু তো হতে হয় কোনো গবেষণা বিষয়ক বা কিছু শিক্ষণীয় বইয়ের নীতিবাক্য, যেগুলোতে কান পাততে একদমই ইচ্ছুক না হিয়া। উপরন্ত বর্ষা যেমন এখনও হিয়াকে নিজের দ্বিতীয় মা জানতে অভ্যস্ত, তেমনি হিয়ানও উল্টো দিকে রোদেলাকে অন্যরকম এক চোখে দেখে। হিয়ার বর্ষা যেমন ওখানেই চলোচলি করবে, ওখানেই মারামারি করবে, কিন্তু টান অন্যরকম, তেমনি রোদেলা আর হিয়ানের সম্পর্কটাও একই সূত্রে গাঁথা। তবে এখানে আরেকটা মজার বিষয় আছে, কি বলুন তো? হিয়ান আর বর্ষাই শুধু এ বাড়ির ছোট সদস্য না, এ বাড়ির আরও এক ছোট্ট সদস্য আছে। সে হলো রোদেলা আর শিশিরের দ্বিতীয় সন্তান, তাদের আরেকটা ছোট্ট পরী, নাম মেঘলা। 1.5 বছর হয়েছে সে রোদের কোল আলো করে এই পরিবারে এসেছে। সে দেখতে ভারী মিষ্টি, সাথে বর্ষার মতো অস্থির, তবে বর্ষার মতো অতটাও চঞ্চল না, একটু বোকাশোকা, সাথে হিয়ানের আবার অনেক ফেভারিট। ডাইনিংয়ে বসে রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মনোযোগ সহকারে তাকিয়ে আছে হিয়ান। খুব সতর্ক ভঙ্গিতে খেয়াল করছে তার ফুপিমনির প্রত্যেকটা কাজের ভঙ্গি। চায়ের কেটলি থেকে শিশিরের জন্য কাপে চা ঢালছে রোদেলা। রোদেলাকে শিশিরের চায়ে চিনি দিতে দেখে হিয়ান চোখ সরু করলো, কি একটা ভেবে নিয়ে রোদকে প্রশ্ন করে বলল, ফুফুনি একটা কথা বলি। হ্যাঁ মনি বল। তুমি তো মামুর চায়ে সবসময় 2 চামচ চিনি দাও, তাহলে আজ 1 চামচ কেন দিলে? বাহ বাহ, আমি তোর মামুর চায়ে কয় চামচ চিনি দিই সেটাও খেয়াল রাখিস তুই। ইস, আমার বর্ষাটারও যদি একটু তোর মতো বুদ্ধি শুদ্ধি হতো রে। তোমার বড় মেয়ের কখনো বুদ্ধি শুদ্ধি হবে না ফুপুমনি। ওর মাথায় শুধু আম্মুর মতো গল্প করার চিন্তা থাকে, কিন্তু তোমার ছোট মেয়ে অনেক ইন্টেলিজেন্ট হবে, তুমি দেখো। তোর তো দেখছি আমার ছোট মেয়ের জন্য খুব ভালোবাসা। তা বিয়ে করবি আমার ছোট মেয়েকে, বানাবি আমাকে তোর শাশুড়ি? মানে তুমি বোঝাতে চাইছো মাদার ইন ল হতে চাও তুমি আমার? হুম, তোর মাদার ইন ল হতে চাই। কেন বানাবি না? পছন্দ না তোর আমায়? না, পছন্দ।
তুমি তো এই ওয়ার্ল্ডের বেস্ট ফুপুমণি, কিন্তু তোমার ছোট মেয়ে যদি আমাকে বিয়ে না করে রিজেক্ট করে? কেন রিজেক্ট করবে? আমার হিয়ান বাবার মতো বেস্ট জামাই আমি পাবো নাকি আর একটাও? আচ্ছা, আমরা বড় হলে আমি তোমার মেয়েকে জিজ্ঞেস করব সে আমাকে বিয়ে করবে কিনা। যদি করে তাহলে তুমি আমার ফুপমণি থেকে মাদার ইন ল হতে পারবে, না হলে ইটস ইউর ব্যাড লাক। হুম, আচ্ছা আমার মেয়েটা আগে বড় হোক, কলেজে উঠুক, তারপর জিজ্ঞেস করবো না হয়, কেমন? হুম, বাই দ্য ওয়ে তুমি কিন্তু এখনো বললে না মাম্মুর চায়ে কেন আজ 1 চামচ চিনি দিলে? দিলাম, কারণ তোর প্রিয় মামুজানের সুগার বেড়ে গেছে তাই শোনা। ইউ মিন ডায়াবেটিস? ইয়েস মেরিজান, ডায়াবেটিস। ওকে, ফাইন। আমি বাবার থেকে শুনেছিলাম ডায়াবেটিস নাকি সব অসুখের মূল। এতে নাকি সর্বপ্রথম পেশেন্টের চোখে ইফেক্ট করে, তারপর তাদের শরীরের কোনো ঘা সহজে শুকাতে চায় না। কোনো কোনো পেশেন্টকে নাকি ইনসুলিন অবধি নিতে হয়। সো ইটস ভেরি ডেঞ্জারাস, ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট মামু। হিয়ানের কথায় চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম রোদেলার। এটা তো দেখছি আরেক উজান। তোর বাবা বললো আর অমনি তুই এত কিছু মনে রেখে দিয়েছিস? হ্যাঁ, এটা এত কঠিন কি যে মনে থাকতে নেই? না সেই তো কঠিন কি। ওকে, তুমি মামুজানকে চাটা দিয়ে আসো, আমি পড়তে বসি। ইউ নো ইটস মাই স্টাডি টাইম। আয়নার সামনে টুলে বসে মাথায় চিরুনি করছে হিয়া, আর হিয়ার গলায় জড়িয়ে আছে আমাদের সে ছোট্ট বর্ষা, যদিও এখন সে যথেষ্ট অ্যাডাল্ট। পুপুমণি, চল না আজকে আমরা টিকলি ওয়াটার পার্ক থেকে ঘুরে আসি। কাল তো সবার দুটি, আর তুই জানিস টিকলি পার্কটা এখন সুন্দর হয়েছে না। আমি তো আমার ফ্রেন্ডের ফোনে ভিডিও দেখে অস্থির। যাবি ঠিক আছে, ভাইয়া তো শুনলাম আবার নাকি প্রমোশন হয়েছে। এই ফাঁকে ট্রিটও নেওয়া হয়ে যাবে। বল। উফ, এটা তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আমার। কালকে বাবার পুরো পকেট ফুটো হয়ে করে দিয়ে আসবো, কেমন? হ্যাঁ, রোদ আপু তো অত খরচ করতে দেবে না এখন তোকে। আরে ওটা ব্যাপার না, আব্বুকে দিতে দিবে না তো কি হয়েছে, মামু আছে না। আর কেউ না গেলে নাই, তুমি আর আমি আছি। কি করতে হবে বলো বলো? পাগলি যা। তাহলে কাল আমরা ম্যাচিং করে ড্রেস পরে চলো, সবাই এক কালার। পরবি বলছিস, বেশ তুই দেখ কোন কালারটা সবার আছে, তারপর না হয় ওভাবে তৈরি হব। আচ্ছা, যদি শাড়ি পরি তাহলে স্কুল দিয়ে আসার সময় ফুল নিয়ে আসবো, কেমন? মাথায় দিয়ে ইনস্টাতে রিলস বানাবো, সেই হবে বলো? মুখে খুশির হাসিটি নিয়ে হিয়া কিছু উত্তর করতে যাবে, অমনি হিয়ান এসে সোজা দাঁড়িয়ে পড়ল দুজনের সামনে। বর্ষাকে চোখ পাকিয়ে বলল, তুই সব সময় আমার আম্মুর সাথে কানে কানে এত কি কথা বলিস বাবু? এই যে আসছে আরেক আম্মু। আমার কি মনে হয় জানিস ফুপু, আমি তোর মেয়ে হলে আর এই হিয়ান আম্মুর ছেলে হলে খুব ভালো হতো, একদম খাপে খাপ মিলে যেত বল। হিয়া বর্ষার গালে হাত বুলিয়ে দিতেই হিয়ার গালে একটা বাবুনি এঁকে দিল বর্ষা। এদিকে বিরক্ত হয়ে হিয়ান বলল, বর্ষাবাবু শোন, সবসময় সবাইকে এরকম বাবুনি দিব না, এতে অনেক হাইজিনের ব্যাপার থাকে। তুই তো মুখ দুবেলা ভালো করে ক্লিন করিস না, কত জামস থাকে তোর মুখে তুই জানিস? আসছে আরেক পণ্ডিত। শোন হিয়ান, আমি তোর মতো না, আমার দাঁত না তোর মতো পোকা খেয়ে ভোতা হয়ে যায়নি। আর এটা তোর হাতে কি, কিসের বোতল এটা দেখি? তোকে দেখতে হবে না, এটা আমার আম্মুর জন্য। হ্যাঁ বাবা, কিসের বোতল এটা? আমি কি তোর কাছে কোনো বোতল চেয়েছিলাম আজ? না চাওনি, তবে কাল তোমাকে বলতে শুনলাম তোমার পানির রক্ত নাকি মেডিকেলে হারিয়ে ফেলেছ, তাই এটা আজ তাদের সাথে গিয়ে নিয়ে আসছে। তোমার প্রিয় বোতলটা হাতে নিয়ে আবেগে জড়িয়ে বলল হিয়া। হিয়ানকে জড়িয়ে হিয়ানের কপালে চুমু খেলো, সাথে হিয়ানের পুরো মুখে হাত বুলিয়ে দোয়া দিতে দিতে বলল, আমার সোনা বাচ্চাটা মায়ের কি লাগবে না লাগবে সব খেয়াল রাখে, আবার এটাও জানে মায়ের হ্যালো কিটি পছন্দ। মা, তুমি আর বর্ষা কেন এক জিনিস বোঝো না? একটু আগে বললাম না বাবুনি দিতে নেই যখন তখন, এতে মুখে অনেক জামস থাকে, সেগুলো লেগে যায়। ও সরি সরি। বলেই আবার হিয়ানকে জড়িয়ে আরও কয়েকটা বাবুনি দিয়ে বসলো হিয়া। এ তো বেশ মজা পেল বর্ষা। এদিকে এদের গল্প চলাকালীন ফ্লোরে
হাঙর দিয়ে দিয়ে রুমে আসলো মেঘলা। মুখ দেখে মনে হচ্ছে কেবলই ঘুম থেকে উঠলো বাচ্চাটা। রোদ বোধ হয় রান্নাঘরে, তাই ফাঁকতালে সোজা হিয়ার রুমে এসে হাজির সে। ছোট্ট মেঘলা পরিটাকে কোলে তুলে নিল হিয়া। ঘুমন্ত মেঘলা কিছুক্ষণ হিয়ার বুকের উষ্ণে নড়াচড়া করলো। মেঘলার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা হিয়ান আর বর্ষা তাকে পেয়ে যেন পুরো অস্থির হয়ে খেলতে শুরু করলো। এদিকে ছোট্ট মেঘলা ও হিয়ান আর বর্ষার তালে এমনই হাসি দিয়ে উঠল যে পুরো বাড়ি সকাল হতে না হতেই আনন্দে খুশিতে মুখরিত হয়ে উঠল। বাহিরের প্রকৃতিতে আজ দেখা মিলেছে ঝড়ের পূর্বাভাস। আকাশে কালো কালো থোকা মেঘের ভারী স্তূপ, একটা ঝিরিঝিরি ঠান্ডা বাতাস, সাথে কখনো এক দমকা বাতাসের তাণ্ডব। বাতাসের এই গতিবিধি দেখে বোঝা মুশকিল বৃষ্টিটা আসলেই কখন গিয়ে নামবে। আর এই ঝড়ো প্রকৃতিতে বাসবীর সাথে মিলাদের বাড়িতে যাবার জন্য পিস নিয়েছে তার 3 নাতি নাতনি। বর্ষা তো আগেই দরজার চৌঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আজ তবারক নিতে বাসবীর সাথে যেতে ইচ্ছে পোষণ করেছে স্বয়ং হিয়ান নিজেও। আর মেঘলা রানী, তার তো কথাই নেই। বোনকে লিপস্টিক দিয়ে নতুন জামা কাপড় পরে সাজুগুজু করতে দেখে সেও শুরু করেছে বাহিরে যাবার বাহানা। কি করে এখন? বড়ম্মা, আমি বলছি কি, তুমি কিন্তু 3জনকে নিয়ে একা হাতে পারবে না। মেঘলা থাক, তুমি বরং হিয়ান আর বর্ষাকে নিয়ে যাও তোমার সাথে। ধুর বোকামি, তা হয়? বাচ্চাটা কান্না করছে না, আমার কোনো সমস্যা নেই। শুধু তোর বড় মেয়ে না ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করে বসে। বর্ষা কোমরে হাত ঝুলিয়ে বলল, আমি এখন আর কোনো দুষ্টুমি করি বড় আম্মু। আমি এখন অনেক স্থির হয়ে থাকি, ইউ নো না। রোদেলা তবুও আপত্তি করে বলল, না বড় আম্মু, তুমি আত্মীয়ের বাড়িতে যাচ্ছ, ওখানে সবার সাথে গল্পগুজব করবে। এখন এদেরকে নিয়ে গেলে এরা পুরো পাগল বানিয়ে দেবে, তোমায় বিশ্বাস করো। তার চেয়ে বর্ষা থাক, তুমি বরং মেঘলা আর হিয়ানকে নিয়ে যাও। নো ওয়ে আম্মু, আমি তো দাদিমণির সাথে যাচ্ছি, বোনকে তুমি আগলে রাখো। হিয়ান তার চোখের সানগ্লাসটা নামিয়ে গম্ভীর এক ভঙ্গিতে রোদেলাকে আশ্বাস দিয়ে বলল, ফুফুমণি, ডোন্ট ওয়ারি, আমি আছি মেঘলাকে টেক কেয়ার করার জন্য। তুমি একদম নিশ্চিন্তে থাকো। হিয়ানের গলা জড়িয়ে একটা চুমু আঁকলো রোদেলা। আবেগে জড়িয়ে গিয়ে বলল, এই দুইটাই তো আমার একমাত্র ভরসা মেরি জান। আর একজন তো কোথায় ছোট বোনকে আগলে আগলে রাখবে, উল্টো নিজের যাওয়া যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। কাকে আর কি বলি। হেসে দিয়ে 3জনকে নিয়েই বেরিয়ে পড়ল বাসবী। দরজার খিল আটকিয়ে রুমে আসতেই উজানের দিকে দৃষ্টি পড়ল রোদেলার। উজানকে মুস্কি হাসি হাসতে দেখে ভ্রুকুসকে রোদ প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কি ব্যাপার? হ্যাঁ, এরকম মিচকে মিচকে হেসে যাচ্ছিস কেন শুনি? আশ্চর্য। উজান জগ থেকে পানি ঢেলে খেতে খেতে বলল, হিয়াকে না একটু আগে রাগিয়ে দিয়েছি, বুঝলি। বলেছি প্রিয়ন্তীকে দেখেছি অনেক ডেডিকেশন নিয়ে কাজ করে, তা আমি ভাবছি ওকে যদি আমার অ্যাসিস্ট্যান্ট রাখা যায়। আর তাতেই মহারানী রেগে ফুঁসছে, মুখ ফুলিয়ে দাঁত মুখ খিঁচে বসে আছে, একটা আওয়াজ অবধি করছে না। তুই না আসলে খুব খারাপ আছিস ভাই। জানিসই তুমি এটা প্রিয়ন্তীর কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। তাও কেন বলিস? আমি হলে না শিশির এরকম করে ঘর থেকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম তাকে। তুই যে ডাকিনি রে ভাই, শিশির ওসব সাহস পাবে না, বউ ভীতু একটা। বলেই রোদের মাথায় একটা গাঁটটা মারল উজান। ব্যথায় খ্যাক করে উঠল রোদেলা। উজানকে পাশ কাটিয়ে নিজের রুমে যেতে যেতে বলল, যা তো ঢং শুরু করছে, পানি জগে ঢাকনাটা দিয়ে অন্তত। নিজের রুমে এসে দরজায় খিল আটকিয়ে দিল রোদেলা। আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে দাঁড়িয়ে থাকা শিশিরের সামনে এসে দাঁড়িয়ে গেল। শিশিরের হাতে থাকা ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে দিল বিছানায়। শিশিরের কাঁধে 2 হাত ঝুলিয়ে দুলতে থাকলো। সাথে শিশিরের হাত জোড়া নিয়ে এসে ঠেকালো নিজের কোমরে। এক হাতে শিশিরের ঠোঁট জোড়া স্লাইড করে দিতেই রোদকে একদম হ্যাঁচকা টানে নিজের উপর এনে ফেলল শিশির। আবেগে জড়িয়ে বলল, বাবা, ম্যাডামের যে দেখছি আজ নিচে থেকে আদর নিতে ইচ্ছে মনে যাচ্ছে। তা নয় তো কি, কেউ কি এখন আর আগের মতো আদর করে? পুরাতন হয়ে গেছি না? অফিসে কত সুন্দর সুন্দর মেয়ে এমপ্লয়ি সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে, সেগুলো দেখে এসে কি আর বউকে আদর করতে ইচ্ছে জাগে নাকি কারো? মৃদু হেসে দিয়ে শিশির বলল, জেলাসি? তা আপনার কি সত্যি সত্যি মনে হয় আপনার হাজব্যান্ড আপনাকে রেখে অন্য মেয়েদের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে? সত্যি বলবো? হুম। সত্যি বলতে, যে মানুষ নিজের বাড়িটাকে অফিস বানিয়ে রাখে, সে যে অফিসে কি করে তার সব হিসাব বোঝা শেষ আমার।
আমার তো মনে হয় অফিসের সুন্দর সুন্দর মেয়েরা তাদের এই হ্যান্ডসাম বসের একটু সুমিষ্ট কথা শুনতেই মরিয়া হয়ে থাকে। বস তাদের পাত্তা দেয় কি না। তাই তো। আর তুমি যে সবসময় বলো আমি বাড়িকে অফিস বানিয়ে রাখি, সারাক্ষণ ল্যাপটপে চোখ দিয়ে রাখি, এগুলো কার জন্য করি? তোমার জন্যই তো করি। তুমি কি আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবার জন্যই তো করি। তুমি কি আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবার জন্যই তো করি। তুমি বলছো না? সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত কাজ একটু তো আদর যত করাই যায় না মাঝে মধ্যে? রোদেলার নাকের সাথে নাক ঘষে দিয়ে শিশির বলল, আদর আদর করে করেই তো দুটো বাচ্চার মা বানিয়ে দিলাম, তবুও হয় না? তোমার এই আদর, এই যত্ন, এই ভালোবাসাটুকুই তো আমার সব কিছু বর্ষার বাবা। আর আমার সব কিছু যে তুমি, সেটা বুঝো? রোদেলা হাসি দিয়ে মাথার সাথে মাথায় ঠুকিয়ে বলতেই রোদেলাকে নিজের পায়ের উপর তুলে ঘুরিয়ে ঘুরিয়ে শায়রির সুর টেনে শিশির বলল, আমার চোখের তারায় তুই যে আছিস শুধু, যে চোখে নিবদ্ধ আছে শুধু তোর অস্তিত্ব। প্রিয় বস্তুর মতো এক সুন্দর ভালোবাসা তুই যে আমার পাগলি। শিশিরের বোকা বোকা শায়রি শুনে হেসে ফেলল রোদেলা। রোদেলার হাসির ঝংকার দিয়ে দোলা লাগালো শিশিরের মনে। ঝড়ো বাতাস বেড়ে উঠল। ব্যালকনির দরজাটা দেয়ালে এক বাড়ি খেলো। পর্দা উঠতে থাকলো তার রঙিন পাল তুলে। রোদেলা এগিয়ে এসে ব্যালকনির দরজা লাগিয়ে দিতেই রোদকে থামিয়ে দিল শিশির। ঘরের সব আলো নিভিয়ে রোদকে নিয়ে হারিয়ে গেল তাদের নিজস্ব ভালোবাসার জগতে, যে জগৎ শুধুই তাদের শুধুই দুজনার। এদিকে ছাদ থেকে তুলে আনা কাপড়গুলো বিছানায় ছুঁড়ে ফেলল হিয়া। বেড কভারটা হাতে তুলে রাগে গজগজ করতে করতে সেটা গোছাতে শুরু করলো, কিন্তু রাগের তালে চাদর ভাসত দূরে, উল্টো বারবার বেভাজ হয়ে যাচ্ছে। হিয়ার এই বেহাল কাণ্ডে বেশ মজা নিচ্ছে ওজান। ইস, রাগে দেখো পুরো লাল লঙ্কা হয়ে আছে মুখটা। না, আর রাগিয়ে দেয়া যাবে না। এবার একটু না মানালেই এই মোমেন্টটা নষ্ট। এত সুন্দর ওয়েদার, এটাকে কি ওয়েস্ট করলে চলে? দরজার খিল আটকিয়ে হিয়াকে এসে পেছন থেকে জড়িয়ে ধরল ওজান। মুখ ডুবালো হিয়ার নরম কাঁধে। হিয়ার কানের লদিতে এক দীর্ঘ চুমু এঁকে দিয়ে বলল, হিয়ানের মা কি আজ খুব ক্ষেপে আছে নাকি? না, হিয়ানের মাকে কি কেউ কিছু বলছে যে হিয়ানের মা ক্ষেপে থাকবে? হিয়ানের মা তো ডাক্তার হতে পারেনি না। ডেন্টিস্টকে কি আর কেউ অ্যাসিস্ট্যান্ট বানাতে চায় নাকি? ওজান হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তোমার কি সত্যি মনে হয় যে আমার হিয়া যাকে পছন্দ করে না আমি তাকে আমার সহযোগী হিসেবে রাখবো? না, কিন্তু তুমি ওই পেতনির নামটাও বা মুখে আনবে কেন? ওর নাম মুখে আনাও তোমার জন্য দোষ বুঝছো তুমি? ওজান হিয়ার মাথার সাথে মাথা ঠুকে দিয়ে বলল, আরে আমার হিয়ানের মা, কেন তুমি বোঝো না? আমার চোখের তারায় তুমি যে আছো শুধু, যেই চোখের সবটা জুড়ে তার হিয়ার বসবাস, যেই চোখ শুধু তার হিয়াতেই নিবদ্ধ থাকতে জানে, অন্য কেউ তো তাকে ছুঁতেও পারে না। হিয়া অভিমানের সুর টেনে বলল, বিশ্বাস করো হিয়ানের আব্বু, তোমার মুখে না এসব রোমান্টিক কথা সত্যি বেমানান লাগে। তুমি ওই তোমার ছেলের মতো বেরসিক আর গম্ভীরই সুন্দর। তাই তাই এই বেরসিক হাজবেন্ডকে কি এখন একটু আদর যত্ন করা যায়? দেখো ওয়েদারটা, তার উপর হিয়ানু নেই এই মুহূর্তে। যদি কি বলতে কি চাও তুমি হিয়ানের বাবা? আমাদের ছেলে আমাদের মাঝে থাকলে কি আমাদের মধ্যে কোনো মোমেন্ট বিল্ড আপ হয় না নাকি? শোনো, আমার ছেলে না ওই ওয়ার্ল্ডের বেস্ট ছেলে, কত খেয়াল রাখে আমার, তুমি জানো? তুমি তো সারাদিন ওই মেডিকেল চেম্বার নিয়ে থাকো, একবারও কি ফোন নিয়ে খোঁজ নাও আমি কি খেলাম কি পড়লাম? কিন্তু তোমার ছেলে কি করে জানো? কি করে? সে আধা ঘন্টা পর পর নিচে গিয়ে দেখে আসে, মা তোমার কি পানি লাগবে, মা তুমি কি কিছু খাবে, মা তুমি মাস্ক দাওনি কেন মুখে, মা হাতে গ্লোভস পরে পেশেন্টের মুখে হাত দাও, মা এটা মা ওটা। আমার যে পানির পট দরকার সেটাও কিনে আনছে, তাও আবার আমার প্রিয় হ্যালো কিটি। তুমি দেখছো সে তার মায়ের সব পছন্দ অপছন্দ এই বয়সে কিরকম বোঝে? বুঝলাম। দেখতে হবে না রক্তটা কার? থাক আর তোমার রক্ত, তোমার ফ্যামিলির রক্ত পেলে না আমার ছেলে অহংকারের কমতি হতো না। ভাগ্যিস সে তো তার মায়ের মতো হয়েছে, যার মনটা বিশাল এই আকাশটার সমান। হয়েছে মেরি জান, এবার নিজের ছেলের কথা বাদ দিয়ে আমরা একটু আমাদের কথা বলি। এত সুন্দর একটা ওয়েদার, এখন একটু। একদম না, হ্যাঁ, আমার এখন অনেক কাজ আছে। নিচে কামিনী ফুলের গাছের ডালটা হেলে গেছে, এখন ওটাকে ঠিক করে না দিলেই যা বাতাস উঠেছে সেই বাতাসের চোটে না ভেঙে যাক।
আরে সে পরে হবে, এখন একটু আর বিশ্বাস করো হিয়া, মেঘলাকে দেখলে এখন বড্ড লোভ হয় আমার। আমি চাই আমাদেরও বর্ষার বা মেঘলার মতো একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আসুক। তুমি কি পাগল উজান? বাড়িতে এমনিতেই 3টে বাচ্চার জ্বালায় থাকা যায় না, এখন আরো একটা। মা এবার পাগল হয়ে যাবে, বিশ্বাস করো তুমি। হবে না, মা পাগল। আর মাকেই কেন সবসময় দেখতে হবে? তুমি দেখবে, এখন তো চেম্বারও তোমার বাসায়। তা হয় না উজান। আচ্ছা মেঘলা আর একটু বড় হোক, হাঁটা শিখুক, তারপর। এখন মানে এখনই, ব্যাস। রাগে হিয়াকে নিজের সাথে আরও লেফটে নিতে হেসে দিল হিয়া। উজানকে এক ধাক্কা দিয়ে এক দৌড়ে নিচে নেমে আসলো হিয়া। হিয়ার পিছে পিছে উজানও ছুটল, দুজনেই এসে উপস্থিত হলো সেই কামিনী গাছটার নিচে। সাথে এবার আকাশ কাঁপিয়ে শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে হিয়া উজানের সহযোগিতায় কামিনী ফুলের ডালটাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে সোজা করে দিল। যাক, এখন আর যতই ঝড়ঝাপটা আসুক আর কোনো ভয় নেই। হিয়ান হবার পর থেকে হিয়া তার প্রথম বাচ্চাটা হারিয়ে ফেলার শোকটা অনেকাংশেই কাটিয়ে উঠতে পেরেছে। সবার অগোচরে চোখ ভিজলেও মন খারাপটাকে আর বেশি প্রাধান্য দেয় না হিয়া। গাছটাকে ঠিক করে দিয়ে আর উপরে ফিরতে চাইল না হিয়া। বায়না ধরল তার প্রিয় বৃষ্টিতে ভেজার স্বাদ নেবার। উজানও না করল না। আজকের বৃষ্টিটা যেন একটু বেশি সুন্দর। বৃষ্টির সাথে হিয়াকেও নিজের বুকে আলিঙ্গন করে নিল উজান। হিমশীতল বাতাসে কেঁপে উঠল দুজনের সমস্ত শরীর। বাতাসে বইতে থাকলো এক অদ্ভুত শিহরণ, আর এদিকে ভেতর ঘরে চলতে থাকলো শিশির রোদেলার এক প্রেমের উত্তাপ।